বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এ বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মত বিনিময়ে থাকবে না বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে কুমিল্লায় যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরও জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিএনপি মহাসচিব কুমিল্লার কোন কোন জায়গায় ত্রাণ বিতরণ করবেন বলে আপনি জানতে পেরেছেন? আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সকালে রওনা করেছেন বিশেষ করে বন্যার্ত এলাকায় উপদ্রুত অঞ্চলে ত্রাণ বিতরণের জন্য, এবং উনি মূলত প্রথম যে এখানে ত্রাণ বিতরণ করবেন সেটি হচ্ছে লালমাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে ত্রাণ অথবা বানভাসীদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং এরপরে তিনি লাঙ্গলকোট যাবেন এবং লাঙ্গলকোটেও সেখানে বন্যা পীড়িত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বিএনপি মহাসচিব। এবং আসলে বন্যার কথা একটু বলি, সেটা হচ্ছে যে এই যে বানভাসী এলাকার মানুষের যে দুর্ভোগ একটু আগে পড়ছিলেন আপনি, এখানে বাস্তবতা আরও বেশি ভয়াবহ এই জন্য যে এইসব মানুষের যে ঘর বাড়ি বসত ভিটা, সেই ভিটাগুলো কিন্তু পানিতে ডুবেছিল ২-৩ দিন, যার কারণে এই যে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি বাড়ি এবং এখানে পানি নামতে শুরু করেছে, কিন্তু আপনি দেখুন যে তাদের যে ঘর, এই যে চুলো, এখানে একটা চুলো আছে, সেই চুলো কিন্তু পানির নিচে, অর্থাৎ এইসব মানুষের কিন্তু, এবং এই বাড়িটার ভেতরে যদি আপনি যান তাহলে আপনাকে হয়তো দেখাতে পারতাম যে একেবারে কাদা হয়ে আছে, মাটির মেঝেতে যেই পরিমাণ পা ডেবে যাচ্ছে, অর্থাৎ প্রায় ইঞ্চি ২-১-এর মতো পা কিন্তু তলিয়ে যাচ্ছে, যার কারণে এই যে পিলারগুলো এগুলো কিন্তু মাটির ভেতরে ডেবে যাচ্ছে, যার কারণে এইসব মানুষের আসলে তারা এই বাড়ি নির্মাণে বা এই ঘর নির্মাণে অথবা এখানে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের কতদিন লাগবে, এটা শুধু আসলে সেই যুদ্ধটা তাদেরকেই মোকাবেলা করতে হচ্ছে। এই কষ্টটা সেই অর্থে আমাদের হয়তো বোঝানো মুশকিল হবে, কিন্তু তারা নিরন্তর চেষ্টা করছেন যে এই বাড়িতে পুরোটা পানি নেমে গেলে তারা এই বাড়িতে আবার ফিরতে চান। এবং তারা বলেছেন যে তারা যখন বানভাসী এখানে এই পরিমাণ পানি ছিল তখনও তারা মাঝে মধ্যে এই বাড়ি দেখতে এসেছিলেন। তো বিএনপি মহাসচিব ত্রাণ বিতরণ করবেন এবং তিনি পথেই রয়েছেন। তিনি আসলে হয়তোবা এখানে বন্যা দুর্গত এলাকায় যাবেন এবং বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। জানছিলাম বিএনপি ত্রাণ বিতরণের খবর। বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা এখন যাব কুমিল্লায়, সেখানে স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা? শাওন, আপনাকে জানিয়ে রাখি, গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার ভুরভুরিয়া যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেখানে আসলে মূলত নদী ভাঙনের ফলেই কুমিল্লার ২টি উপজেলা সহ ১৪টি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়ে এবং তখন থেকে ১০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের মধ্যে এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা পাচ্ছেন। এখন পর্যন্ত কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও লাকসাম, মনোহরগঞ্জ এবং ১৪ গ্রামে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে এবং ওই স্থানীয়রা মনে করছেন যে আরো দিন ২-১ পর্যন্ত অপেক্ষা করলে পানি হয়তো কিছুটা নেমে যাবে। সেখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা যাচ্ছেন। এখন স্বেচ্ছাসেবীরা
স্বেচ্ছাসেবীরা এখন ত্রাণ নিয়ে যাচ্ছে না। মূলত আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটা বুরবুরিয়া, এবং এই জায়গাটি দিয়ে মূলত ভাঙনের ফলেই কিন্তু স্মরণকালের একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয় কুমিল্লার অন্তত 3টি উপজেলার প্রায় 2-3 লাখ মানুষকে। তো এই জায়গাটি দিয়ে এখন আমরা এসে দেখলাম যে এখনো নদীর পানি এই ভাঙা জায়গা দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করছে, এবং এখনো অনেক গ্রাম প্লাবিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এখন এই চরের পানি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই বাঁধটা মেরামত করা সম্ভব না। তো আমরা যে কথাটি বলছিলাম যে আজকে কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসছেন বন্যা এলাকাগুলো পরিদর্শন করে সেখানে ত্রাণ বিতরণ করবেন, পাশাপাশি তিনি নেতাকর্মীদের সাথে এসে মত বিনিময় করবেন। শাওন, এ ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ। দেশের 2 অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আগামী সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবার যাচ্ছি চাঁদপুরে স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, বন্যার পানি নামতে শুরু করেছে, তো ক্ষতিগ্রস্তরা কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? শাওন, চাঁদপুরের শাহরাস্তি, হাইমচর, ফরিদগঞ্জ, কচুয়া এই বেশ কয়েকটি উপজেলা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও এখন স্বস্তির যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে যে গত 2 দিন ধরে চাঁদপুরে বৃষ্টিপাত না হতে কিন্তু যে বন্যা এবং জলাবদ্ধতা সেটা কিন্তু আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও এই পানি কমার সাথে সাথে কিন্তু যেই সড়ক এবং বাসাবাড়ি রয়েছে সেটা আসলে ক্ষত চিহ্ন কিন্তু ফুটে উঠছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি সড়ক আসলে একবারে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। আর যাদের আসলে মাটির ঘর তারা আসলে একবারে কাদা যুক্ত অবস্থায় রয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এর পাশাপাশি কিন্তু 3টি উপজেলা হাইমচর, ফরিদগঞ্জ এবং হচ্ছে শাহরাস্তি উপজেলায় এইখানে যারা ফসল এবং মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি শাহরাস্তি উপজেলার কথা বলি, এই উপজেলাতেই শুধুমাত্র 6.5 কোটি টাকার শুধু ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া যে ফরিদগঞ্জ, যেটা আসলে দেশের মধ্যে অন্যতম একটি মৎস্য খামার হিসেবে আসলে পরিচিত, সেখানেই অন্তত 16 কোটি টাকার যারা মৎস্য চাষী রয়েছেন তাদের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া হাইমচরে যে প্রসিদ্ধ পানের বরজ, সেখানে এখন পর্যন্ত 9 কোটি টাকার আসলে 90 হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আসলে ধীরে ধীরে আসলে পানি কমছে। আমরা দেখেছি যে বন্যা কবলিত এলাকা, সেই ডাকাতিয়া নদী এবং খাল বিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আসলে পানি সরে যাচ্ছে। তো এখন বৃষ্টিপাত না থাকার কারণে আসলে মূলত হচ্ছে যে এই পানিটা জলাবদ্ধতা সেটা সরে যাচ্ছে। তো আমরা দেখেছি যে আসলে বিএনপি সহ অন্য যে সামাজিক সংগঠন রয়েছেন তারা আসলে ত্রাণ সহায়তার কাজে এগিয়ে আসছেন। যদিও দুর্গম যে এলাকা রয়েছে সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি সর্বশেষ আরেকটি তথ্য দিয়ে রাখি যে আসলে যে এই বর্গা দুর্গতদের মাঝে আসলে যারা আসলে কিস্তি এবং হচ্ছে যে বিভিন্ন এনজিও রয়েছে তারা তাদেরকে একরকম আসলে চাপ প্রয়োগ করছেন টাকা দেওয়ার জন্য। সেখান থেকে আসলে তারা পরিত্রাণের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে খুলনায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে 121 এবং 125 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরে 1 জুলাই ডিজেল এবং কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল।
ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে, তাই সরকারকে সময় দিতে হবে। বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন তিনি। সেখানে বন্যার্ত মানুষ ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আছেন। গত দুপুর 2টার পর কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নাজির আহমেদ ভূঁইয়া বাসভবনে জোহরের নামাজের পর 3:30টার পর উপজেলা আর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ ও বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিকেল 5টায় দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজার ও সন্ধ্যে 7টায় দক্ষিণ উপজেলা কমলাপুর ঈশা গার্ডেনে বন্যার্থদের সহায়তা করবে বিএনপি। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এখন কুমিল্লায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরও জানতে আমরা যাব সেখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, মির্জা ফখরুল ত্রাণ বিতরণের সময় আর কি বলেছেন? মির্জা ফখরুল আসলে বক্তব্য শেষ করেছেন এবং এখানে উপস্থিত আগত এই মাঠে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এবং তিনি প্রতীকী অর্থে বেশ কিছু বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পর আসলে নেতাকর্মীরা এখন ত্রাণ বিতরণ করছেন যারা এসেছেন। আসলে এই জায়গাটিতে শরীফপুর উচ্চ বিদ্যালয়, এখানে পানি নেই এবং কিছুটা শুকনো, যার কারণে বিভিন্ন অঞ্চলে যেহেতু পানিতে আচ্ছন্ন আছে এবং সেই দুর্গত অঞ্চলে এই জন্য সমবেতভাবে ত্রাণ দেওয়ার জন্য এই মাঠে আসলে বন্যার্তদের ডাকা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এইখানে তারা ত্রাণ নিয়েছেন মহাসচিবের হাত থেকে এবং এখনো নিচ্ছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে বিএনপি মহাসচিব খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, অর্থাৎ সেই বক্তব্যের পরিমাণ হয়তো 3 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন তিনি এবং সেই বক্তব্যে তিনি বলেছেন যে আসলে দেশ জুড়ে যে বন্যার্ত মানুষ রয়েছে তাদের দুর্ভোগ অত্যন্ত বেশি এবং সেই দুর্ভোগের পরিমাপ করা আসলে মানুষ যার যে ভুক্তভোগী তার চেয়ে আসলে অন্যরা বেশি এই বন্যার আঘাত বা এই দুর্ভোগ হয়তো অনুধাবন করতে পারবে না। তাই যার যার অবস্থান থেকে সবাইকে এই ত্রাণ বিতরণে অংশ নেওয়ার জন্য তিনি যেমন আহ্বান জানিয়েছেন যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং সমাজের যারা অর্থবান আছেন তাদেরকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপি তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এবং আরেকটি কথা বলেছেন যে বর্তমানে একটি সরকার রয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার রায় নিয়ে একটি সরকার রয়েছে এবং এই সরকারকে বিএনপি আসলে সহযোগিতা করতে চায় এবং তিনি এও বলেছেন যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটি হচ্ছে চূড়ান্ত প্রক্রিয়া এবং সেই জন্য তারা অপেক্ষা করবেন এবং এই সরকারকে সময় দিতে চান এবং সেই যৌক্তিক সময়ের পরেই সরকার তা যাতে নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে যাতে সবাই অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন যে এলাকায় এলাকায় বিএনপির বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, যে অনেকেই বিএনপির নাম করে চাঁদাবাজি কিংবা দখলদারি করছে। দলীয় নেতাকর্মীদেরকে তিনি একেবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা চক্রান্ত করছে বা বিএনপির ষড়যন্ত্র করছে এটি একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যারা দখলবাজি, চাঁদাবাজি, বাসস্ট্যান্ড দখল, বাজার দখল কিংবা চাঁদাবাজি করছে তাদেরকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। শুধু তাই নয়, শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে
বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম ফেনী। জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে। এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি। পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। এনটিভিকে ধন্যবাদ আমাদের কাজিরবাগ এলাকার ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের জিনিসটা পাঠাইছেন দেন আপনাদেরও ধন্যবাদ। কেউ কিছু দেন এনটিভি দিছে, এনটিভি আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ। আমরা অনেকেই টান পাই না, কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এইভাবে টান দিবে এনটিভি, এইভাবে যেন সবাই আগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ। বেশ কয়েকদিন পানিতে ডুবেছিল মাথা গোজার ঠাঁই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে, সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি। তাই বানভাসী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি। এনটিভির থেকে আমরা যে মালগুলা পাইছি খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। আমরা এই পানিতে বাঁচতে আছি ভাই, আপনাকে এনটিভির মধ্যে আমরা কিছু বকশিস আইছি, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না, এনটিভি আলারা আঙুরা আই আজকে বহুদিন পর আঙুরা সাহায্য দিতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি, তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, নোয়াখালীতে তো বন্যার পানি কমছে, তো এখন সার্বিক চিত্র কেমন? শাওন, সম্প্রতি যে বন্যা স্মরণকালে যে ভয়াবহ বন্যা বয়ে গেল নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ তিনটা এলাকায়, সেখানে বলতে গেলে এখন আপনার অনেক প্রায় এই পর্যন্ত গত 3 দিন যে রৌদ্রোজ্জ্বল যে উজ্জ্বল আবহাওয়া দেখা গেছে, সেখানে প্রায় 30 মিলিমিটারের মতো পানি কমে গেছে। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একটা গুরুত্বপূর্ণ সড়কে আমি দাঁড়িয়ে আছি। সেখানে একটা স্থানীয় সরকার পরিষদ, এলজিডি অফিস, নোয়াখালী পৌরসভা অফিস, সেখানে আমাদের সদর হাসপাতাল। তো বর্তমানে যে পানি কমার সাথে সাথে এখানে যে সে ভয়াবহ আকার ধারণ করছে, সেখানে মানুষের পেটের পীড়া, শিশুদের সমস্যা, শিশুদের জ্বর, সর্দি সবকিছু মিলিয়ে এখন হাহাকার অবস্থা। নোয়াখালী জেলা হাসপাতালে রোগীর জন্য ঢোকা যাচ্ছে না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে এখনো কিন্তু পানি জমে আছে। এখানে এই পানি বর্ষাকাল ছাড়াও এখানে সবসময় জলমগ্ন হয়ে থাকে, রাস্তা খানাখন্দ হয়ে থাকে। এলাকাবাসী প্রচন্ড ক্ষোভ জানিয়েছে আমাদেরকে যে নোয়াখালীর মতো একটা জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটা জেলা শহরের এখানে সদর হাসপাতালের সড়ক সবসময় এখানে কি বন্যা, কি বৃষ্টি, কি শীতকাল, কি গরমকাল, সবসময় এখানে কিন্তু সবসময় জলমগ্ন হয়ে থাকে। তো প্রশাসনের প্রতি এরা খুব জোর দাবি জানাচ্ছে যে তারা যেন অবিলম্বে যেন প্রশাসনে এই দিকে দৃষ্টি দেয়। আর এখানে বলতে হ্যাঁ, নোয়াখালীর এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বন্যার্তদের গণত্রাণ ও গণরান্না কর্মসূচি নিয়ে টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে টিএসসি অডিটোরিয়ামে নিয়মিত এই সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, এখন পুনর্বাসনে নগদ অর্থ এবং রান্না করা খাবার বেশি প্রয়োজন। সমন্বয়ক সামিয়া মাসুদ বলেন, 10ম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। কাপড় আর শুকনো খাবারের আর প্রয়োজন নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা নেওয়া হবে। এদিকে আরেক সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মাঠে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, রান্না করা খাবার এখন বেশি প্রয়োজন। ডাল, চাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, ঔষধ, দেয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন এবং শিশু খাদ্য দেওয়ার আহ্বান জানান। এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, তো সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী, রান্না করার যে খাবার, সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি। গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন
মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে 6 টাকা কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত 12টা থেকে কার্যকর হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে 121 এবং 125 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। উপদেষ্টা বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ওইসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। অনিয়মের যে আর্কিটেকচার সেটাকে আমরা ভেঙে দিয়েছি। তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটা চলবে। আর একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা সেটা হচ্ছে যে দুর্নীতি সবসময় মাথা থেকে শুরু হয়। তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা বন্ধু সবাই, যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরের 1 জুলাই ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে। কুমিল্লার লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব বলেন মির্জা ফখরুল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বানের জলে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ। পানি নামতে শুরু করেছে, যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব। এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব। লালমাই উপজেলার ভুসচি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া বানভাসীদের ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার অপকৌশল চলছে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে, আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি মহাসচিব এবং বললেন যে যারা দুর্গত আছেন তাদের সাহায্যে যেন সব মহলই এগিয়ে আসে। এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থার খবর জানাতে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে।
হাসান, বন্যার পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে যতই পানি কমে গেছে, পানি আমি যে জায়গাটাতে আছি, যে এটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি গ্রাম, এবং এইখানে আমি যে জায়গাটিতে আছি এই বাড়িগুলো কিন্তু পানি এই পর্যায়ে, অর্থাৎ যদি বলি তাহলে বুক সমান পানি ছিল, পানি কিন্তু নেমে গেছে, এবং পানি নেমে যাওয়ার পরে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি হয়তো দেখতে পাবেন আপনি। এই বাড়ির যে সড়ক এটি মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে, এবং তাদের যে বিভিন্ন জায়গায় সেই ছোপ কিন্তু রয়ে গেছে, এবং তাদের যে পুকুরের পাড় আমরা দেখেছি সেখানে ভেঙে গেছে, এবং এগুলো আসলে মাটির ঘর, মূলত এই মাটির ঘরের এই পাড়গুলো কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ এবং এই যে পিলার সেটি কিন্তু মাটির ভিতরে ওই পাশটা কিন্তু ডেবে গেছে। এই রকম বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই মাটির ঘরগুলো কিন্তু পানিতে ডেবে গেছে, এবং এই জায়গাটিতেও এটি একটি কালী মন্দিরের পাশে এই গ্রামটিতেও কিন্তু একই অবস্থা, এবং এখানে অপেক্ষা করছে। আমরা তাদের কাছ থেকে জানছিলাম যে তাদের বাসায় ঘরে পানি ঢুকে গেছে, এবং এই যে মাটির ঘরের যে মানুষ তারা কিন্তু এই বিল্ডিং অর্থাৎ দালানে কিন্তু এসে আশ্রয় নিয়েছিল। এখন আবার তারা তাদের বাড়িতে ফিরে গেছে ঠিকই, কিন্তু এই যে বাড়ির কিন্তু সবকিছু কিন্তু নিচু হয়ে, অর্থাৎ মাটির 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু নেমে গেছে, এবং এই ঘরগুলোতে থাকাও এক ধরনের ঝুঁকিপূর্ণ, কারণ উপরের থেকে যদি মাটি নিচে ডেবে যায় তাহলে হয়তো টিনটি ডেবে যেতে পারে। এইটি একটি বিপজ্জনক অবস্থায় তারা রয়েছে। তারা বলেছেন যে তাদের এখানে আসলে এত ভেতরে যে খুব বেশি ত্রাণ তারা পাননি, দুর্গত অঞ্চলে ত্রাণ দিতে কেউ আসেওনি ঠিক তখন, কিন্তু এখনও আসলে তাদের যে পর্যাপ্ত ত্রাণ পেয়েছে এটি তারা পাননি, এবং তারা বিশেষ করে যে কয়জন আছেন এবং পাশে যে সড়ক রয়েছে সেই সড়কটিতেও পানি, তারা যদি মূল বাড়ির থেকে পানি নামতে শুরু করলেও যে সড়ক দিয়ে তারা বাজারে যাবে বা কিছু খাবার বা পানি সংকট তো দেখা দিয়েছেই। আমরা দেখেছি এখানে 2টো ছোট শিশু রয়েছে যারা বিশেষ করে তার মা বলছিল যে তাদের ডায়রিয়া এবং বিশেষ চর্মরোগের মতো দেখা যাচ্ছে। বিশেষ করে এটা হচ্ছে খাবার যে পানি সেটি কিন্তু সুপেয় পানি না, কারণ পানি যে সুয়ারেজ বা ড্রেন বা গ্রামে যে নালা রয়েছে সেটির সাথে কিন্তু পুকুরের পানি মিলে কিন্তু এখন একাকার অবস্থা দাঁড়িয়েছে। যদি বলি যে এই কুমিল্লার যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং এই যে নাঙ্গলকোট এবং এই অঞ্চলগুলোতে কিন্তু এখনও মানুষ, বন্যা দুর্গত মানুষ কিন্তু দুর্ভোগেই রয়েছে, এবং দুর্ভোগের মাত্রাটা আরও স্পষ্ট হচ্ছে যতই পানি নেমে যাচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যাকালীন সময়ে সাধারণ মানুষ সহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি অভাবিত। এক প্রশ্নের জবাবে পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্ত এবং জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা উচিত নয় মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। এখানে ধর্মীয় ভেদাভেদের কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কোনো দলীয় তকমা দেওয়া উচিত নয়। সবাইকে জাতির সূর্য সন্তান হিসেবে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। মালিক কিংবা শাসক নয়, রাজনীতিবিদদের দেশের সেবক হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই নীতি মেনে চলতে না পারলে আবারও পথ হারাবে বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না। যদি বরদাস্ত করে, আড়াল করে, তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই সময়ের মধ্যে পদ না ছাড়লে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের। বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে এসব দাবি জানান তারা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি এবং ফুটবল ফেডারেশন সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬শে অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক সাইদ হাসান কানন, রুমান ওয়ালি বিন সাব্বির সহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আলটিমেটামের কথা জানিয়ে যান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতি ওলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম। বৈঠকে তারা নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই বৈঠক চলবে। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মত বিনিময় সভা শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল এতে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, বৈঠকের কি খবর আছে আপনার কাছে? বাবু, আপনি যেটি বলছিলেন যে ইতোমধ্যে আসলে দুটো গ্রুপের সাথে আলোচনা হয়ে গেছে। প্রধান উপদেষ্টার যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে আজকে সারাদিন বিকেল থেকে শুরু হয়েছে, রাত ৮টা পর্যন্ত চলার কথা। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বলেন, কমিশন বলেন বা রাষ্ট্রের বিভিন্ন যে উইংগুলো আছে সেগুলোর যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারে রাজনৈতিক দলগুলোর কি মনোভাব পোষণ করে বা তারা কি সুপারিশ করে সেগুলো বিষয়ে আলোচনার জন্যই কিন্তু এই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে এবং বিকেল ৩টায় শুরু হয়েছে। প্রথমে কিন্তু হেফাজতে ইসলাম বলতে আমরা যেটি বুঝি, এটি আসলে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতর ৬টি রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী রাজনৈতিক দল। তারা এরা প্রথমে মতবিনিময় করে প্রধান উপদেষ্টার সাথে। এরপরে একটু আগেই বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি আমি চরমনায়ের পীর সাহেবের যেই নেতৃত্বে যেই দলটি আছে, সেই দলটি এরপরেই বৈঠক করে প্রধান উপদেষ্টার সাথে। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির, যেটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কর্নেল অলি আহমদ। তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। এরপরেই কিন্তু এই যে জাতীয়তাবাদী সমমনা জোট নামে একটি জোট আছে, তারা বৈঠক করবেন এবং আমরা যারা বের হয়ে গেছেন তাদের সাথে কথা বলেছি, তাদের সুপারিশের কথা বলেছেন। তারা চান যে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা সুপারিশ করেছেন এবং কালো টাকার দৌরাত্ম্য এবং যারা বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট এই সমস্ত মানুষ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেরকম একটি নির্বাচনী কাঠামো দাঁড় করানোর জন্য তারা সুপারিশ করেছেন এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সময় লাগবে সেই সময়টুকু নিয়ে এগুলো সংস্কার কাজ করে নির্বাচন দিয়ে তারা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। বাবু, সর্বশেষ বন্যা পরিস্থিতি ও দুর্গতদের অবস্থার খবর জানাতে কুমিল্লায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বন্যা ও দুর্গতদের অবস্থা কেমন আমাদেরকে জানান।
বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। যদিও আপনি এতক্ষণ আমরা শুনছিলাম যে ফেনীতে যে অবস্থা তার চেয়ে কিছুটা কম হলেও, অর্থাৎ বানভাসী মানুষের বানের পানি নেমে গেলেও এখানে দুর্ভোগ কিন্তু শেষ নেই। আমি একটি সড়ক দেখাতে চাই, দেখুন এই সড়কটিতে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল। এটি হচ্ছে মকরবপুর নাঙ্গলকোট, এই সড়কটি চলে গেছে আপনার রেল লাইন পর্যন্ত। এই পুরো সড়কটিতেই একটি ভালো সড়ক এবং পিচ ঢালা না হলেও এটি ইটের ঢালাই করা, কিন্তু এই সড়কটিতে এখন যান চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, এই সড়কের দুপাশে যে মানুষের বসত বাড়ি রয়েছে, আমরা গিয়েছি সেখানে, এবং সেই বাড়িগুলোতে মানুষের কিন্তু খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে বিশুদ্ধ খাবার পানির অভাবে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। অর্থাৎ পানির যে অবস্থা, সে পানি কিন্তু অন্য পানির সাথে মিলেমিশে একাকার, যার কারণে পানি ফুটিয়ে বা ট্যাবলেট বিশুদ্ধিকরণ, যে ট্যাবলেট পানি বিশুদ্ধকরণ, সেটি কিন্তু এরা পায়নি বা এদের কাছে ত্রাণ বা এখানে ত্রাণ নিয়ে এসেছেন এমন কারো মুখ থেকেই আমরা শুনিনি। যদিও এই অঞ্চলের আরও বেশ কিছু, যেমন নাঙ্গলকোটের আরও বেশ কিছু জায়গায় আমরা গিয়েছি, সকাল থেকে এই অঞ্চলটাই আমরা ঘুরে দেখেছি যে মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু পানির এক ধরনের, কারো বাড়িতে পানি নেমে গেলেও বাড়ি ডেবে গেছে, কারো বাড়িতে পানি বিশুদ্ধ খাবার পানির সংকট, এবং বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগ, যেটা ডায়রিয়া বলছিলাম, সেই পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা বেশি। এবং এই পানির টানের সাথে যেগুলো মাটির ঘর রয়েছে, সেই মাটির ঘরের ভিটেটা কিন্তু টান দিয়েছে, অর্থাৎ অনেকের ভিটে কিন্তু ভেঙে গেছে এবং তাতে কিন্তু তারা দারুণ বিপাকে পড়েছে। আর গরু মহিষ হারিয়েছেন তো অনেকেই। 4 মাস 7 দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মৎস্য আহরণ শুরু হবে আজ মধ্যরাত থেকে। প্রাকৃতিক প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে। এই বছর 24 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত 3 মাস বন্ধ থাকার পর হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশ বিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ 2 দফা বাড়িয়ে মোট 127 দিন করা হয়। হ্রদে এখন পানির পরিমাণ বেশি থাকায় এবার বছরব্যাপী প্রত্যাশিত পরিমাণে মাছ আহরণ সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। মিথ্যা রটিয়ে ও ষড়যন্ত্র করে একদল মানুষ নিজের দলের ভেতর তাকে হেয় প্রতিপন্ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার। আজ স্থানীয় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিষয়ে এমন বক্তব্য তুলে ধরেন কাউসার তালুকদার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালি, ইউপি যুব দলের সভাপতি মুজিবুর রহমান খান লাভলু ও সহ সাধারণ সম্পাদক তানজিল খান। নোয়াখালীতে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল থেকে জিসাস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে একটি টিম নোয়াখালী সদরের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় জিসাসের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক। বন্যায় ক্ষতির পরিমাণ দেখে সবাইকে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পাট, বস্ত্র, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। দুপুরে কুমিল্লা 14 গ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ পরিদর্শনকালে তিনি কথা বলেন। সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Chief Advisor Professor Mohammad Yunus has started views exchange with political parties at the State Guest House, Jamuna. Leaders of Khilafat Majlis, Hifazat Islam, Bangladesh Khilafat Majlis and Jamiat Ulama Islam entered Jamuna at 3 p.m. today. The discussions will continue until 8 p.m. During the discussions, the political parties are expected to present their proposals and views on the country's current situation, the reform of the administration, and the Election Commission and the next general election. Environment and Forest Advisor Sayyid Rizwana Hassan said they will continue the dialogue process with political parties and accept the reform proposals that emerge from these discussions. The government reduced octane and petrol prices by Taka 6 per litre, according to a press release by the Ministry of Power, Energy and Mineral Resources issued today.
Meanwhile, the price of diesel has been reduced by Taka 1.25 per litre. Starting tomorrow, the new price for octane will be Taka 125 per litre, while a litre of petrol Taka 121 and diesel at Taka 105. The announcement of the price drop came from Energy, Road Transport and Railway Advisor Mohammad Fazl Kabir Khan. Fuel oil prices are coordinated every month, keeping in touch with the international market. দুর্নীতির উৎস কিন্তু হচ্ছে মাথা থেকে। আগে যারা ধরেন এই ধরনের আমাদের মতো চেয়ারে বসতেন তারাই কিন্তু দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন। এইটা পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said that the term of the interim government is only 20 to 22 days. Emphasizing that more time should be given to them, he made these remarks at a relief distribution event organized by the BNP in Lalmai Upazila of Kumilla today. He emphasized the need for fair and free elections, urging that all political parties' opinions be considered to ensure the people can elect the right representatives. Besides, Fakhrul has accused a faction of attempting to undermine the achievements of student movements and tarnish the image of the BNP by attacking its most persecuted leaders from the past 15 to 16 years. He said the BNP has no ties to those who engage in wrongdoing, stating that such individuals should be handed over to the police without any party endorsement. নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। Bangladesh Jamaat Islami Amir Dr. Shafiqur Rahman asserted that those who have been attacked by individuals of other religions should have the names of the perpetrators revealed. Speaking at a views exchange organized by the Cultural Unity Front with poets, writers and artists at Shegun Bagicha in the capital today, Shafiq stressed that dividing the nation on religious grounds is not the role of his party. The Jamaat chief reaffirmed the party's respect for other religions, citing past instances where madrasa students protected temples, churches and pagodas for the safety of minorities. ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না। যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। Authorities in Bangladesh are bracing for the spread of waterborne diseases and racing to get drinking water to people. The devastating floods left at least 59 people dead and millions stranded. As flood waters recede slowly, many people remain stranded and in urgent need of food, clean water, medicine and dry clothes, especially in remote areas where blocked roads have hindered rescue and relief efforts. The Met Department said flood conditions could persist if the monsoon rains continued, as water levels were receding very slowly. Around 470,000 people have been taken refuge in 3,300 shelters across 11 flood-hit districts, where around 600 medical teams are helping provide treatment, with the Army, Air Force, Navy and the Border Guard assisting in rescue operations. As flood waters recede, there is a risk of an epidemic, adding that the outbreak of waterborne diseases is likely if clean water is not provided soon. প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংসদ নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে।
এছাড়া পুরো নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন। বৈঠকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দল পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৮৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি নিবন্ধন তাদেরটা কেন বাতিল হবে না, একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামের প্রতিনিধিরা একসাথে বৈঠকে অংশ নেন। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় তাদের পক্ষ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, তিনি একজন আসামি, তাকে বাংলাদেশে আইনে তাকে আইনের আওতায় আইনে বিচার ব্যবস্থা করে। বিগত এই ফ্যাসিস্ট সরকার যে প্রহসনমূলক যে নির্বাচন এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজকের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে যেসব রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের মতবিনিময় হয়েছে, এবারও তাদের সঙ্গেই মতবিনিময় হবে বলে জানা গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতা কর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় তৃতীয় দিনে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় হয়েছে। নেতা কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। গুমের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্র প্রদর্শনী গুম, জান ও জবান পরিদর্শন শেষে এনটিভিকে তিনি কথা বলেন। জানান, ছাত্র তরুণদের ত্যাগের ফলেই সবাই এখন ভয়হীনভাবে থাকতে পারছেন। বাংলাদেশে যেন আর কখনো গুমের সংস্কৃতি ফিরে না আসে, সেই আশাবাদও ব্যক্ত করেন। মায়ের ডাকের আয়োজনে প্রদর্শনীটি আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ছাত্ররা কত বড় স্যাক্রিফাইস করে আমাদের এই দিনটাকে নিয়ে এসেছে, যে আমরা এখন গুমের ভয় করি না, আমরা মানুষকে আরও সচেতন করার জন্য প্রদর্শনী আয়োজন করতে পারি। বাংলাদেশে যেন কোনো দিন আর ভয়ের দিন ফেরত না আসে, আতঙ্কের দিন যেন ফেরত না আসে। এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এসবের জন্য যারা দায়ী আছে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তাদেরকে আইনের আওতায় আনার জন্য। রাষ্ট্র মেরামতের জন্য নতুন সংবিধান তৈরির তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ গঠন করে এই সংবিধান প্রণয়ন করা হবে নাকি নির্বাচিত নতুন সংসদ করবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব মতামত উঠে আসে। ইমরুল আহসানের রিপোর্ট। ৫ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর আবারও আলোচনায় সংস্কার ইস্যু। বক্তারা বলেন, ১/১১ সরকারের আমলে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তাই এবার সংস্কার নয়, পুনর্গঠন করতে হবে। স্বৈরতন্ত্র ঠেকাতে ও ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক কাঠামো পরিবর্তনের কথা বলেন তারা। গত 15 বছরে এক ধরনের একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই। সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। যে আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না।
এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তবে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারার 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত আইনের ব্যাখ্যা করবে, সংবিধানের ব্যাখ্যা করবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। পার্লামেন্টের কোনো দায়িত্ব বা ক্ষমতা থাকবার উচিত নয় সংবিধান লেখার। যিনি সংবিধান রচনা করেন তিনি যদি তা বাস্তবায়নের দায়িত্বে থাকেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একটা নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করে যেটা জনগণের সামনে তুলে ধরা। তবে যে পরিবর্তনই হোক তা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন অনেকে। 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। সো এখন যেটা বানাবেন নতুন সংবিধান, এটা উল্টে দেবে আর কেউ। আরো 15-20 বছর পর আরেকটি আন্দোলন হবে, রেভলিউশন হবে, চেঞ্জ হবে। আমাদের এই রেভলিউশনে আসতে 30-35 বছর লাগলো, আরো 20-25 বছর পরে কিছু হতে পারে, আরো আগে হতে পারে। 71 থেকে 24-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে আমি বিশ্বাস করি যে সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত এবং তা নিয়ে সব পক্ষের সাথে আলোচনায় বসার দাবি উঠে আসে সেমিনারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান শিক্ষাদান পদ্ধতি থাকছে না, ফেরানো হবে আগের পরীক্ষা পদ্ধতি। তবে এখনকার কারিকুলামের ভালো দিকগুলো আগের সাথে সমন্বয় করা হবে। এসব তথ্য জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান দখল ও শিক্ষকদের লাঞ্ছিত করার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের শিক্ষা খাতে চলমান নানা ঘটনা এবং শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে নিজ বাসভবনে কথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের এই শিক্ষা উপদেষ্টা জানান, চলমান শিক্ষাক্রম এদেশের জন্য উপযোগী নয় এবং এখন বাস্তবায়নও সম্ভব না। তাই এই শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমের, যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। আগামী বছরও সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে কোনো জটিলতায় না পড়ে সে বিষয়ে সঠিক উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। অসুবিধা তাদের হবে না। বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে দশম শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব আর একটু সহজতর করব। গত 15 বছর বই ছাপানোর সিন্ডিকেট সীমাহীন দুর্নীতি করেছে অভিযোগ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা ভালো মানের নতুন বই পাবেন। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছে, যেটা খুবই দুঃখজনক। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শূন্য ভিসি পদে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে বলেও জানান ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কিন্তু আমি মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই সময়ের মধ্যে পদ না ছাড়লে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি বিবেচনায় ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্ট কৌশল ইয়াসিরের।
রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। ইউসুফ, সাব্বির, কানন, মানিক, রিয়াজ, আলফাজ, আমিনুলদের মতো কিংবদন্তি ফুটবলাররা যোগ দেন এই মানববন্ধনে। সভাপতির পদত্যাগ সহ যে কমিটির সবাই পদত্যাগ করে আমরা নতুন নির্বাচনে যাব। টাকা পয়সা সবকে হিসাব দিয়ে তাকে যেতে হবে, শুধু পদত্যাগ নয়। এদেরকে আমরা টেনে নামানো ছাড়া কোনো উপায় নাই। রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি ও ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সঙ্গে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান সাবেক ফুটবলাররা। যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরো বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে ২৪ ঘন্টার মধ্যে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়। দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। ফুটবলকে শেষ করে দিচ্ছে, আবার এখনো বলে সভাপতি হবে। মানববন্ধন শেষে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সেখানেই দাবি পেশ করা হয়। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।